This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজের 2। ভালো আছেন নিশ্চয়ই। শুরুতে একটা ছবি দেখাই, একটা বাড়ির ছবি, মনটা ভালো হয়ে যাবে। খুব সুন্দর দেখতে বাড়িটা, দেখুন আগে। আপনারা দেখেওছেন টিভি 9 বাংলায় সকাল থেকে আমরা এই ছবি দেখাচ্ছি আপনাদের। এক্সক্লুসিভ বাড়িটা সত্যি। এই বাড়ির মালিকের নাম জয়ন্ত সিং, যে এখন পুলিশ হেফাজতে রয়েছে। পেটানোর অভিযোগ। বেশ কয়েকতলা বাড়ি, বহুতল বাড়ি, এবং এটা ব্যক্তিগত মালিকানায় বাড়ি, অর্থাৎ এই প্রায় 3-4 তলা বাড়িটি সুন্দর সাদা ধবধবে হোয়াইট হাউসের মতো দেখতে, যেখানে এখন তালা ঝুলছে জয়ন্তের গ্রেফতারির পর থেকেই। সেই বাড়ির মালিক জয়ন্ত, এবং তার গাড়িও দেখতে পাচ্ছেন, তার গাড়ির ছবিও আপনাদের দেখাচ্ছি। সেই গাড়িটিও বেশ বড়সড় গাড়ি, এসইউভি। গাড়ি নিয়ে জাঁকিয়ে এলাকায় বসে রয়েছে। কিন্তু আপনি যদি পুরো এলাকাটা খেয়াল করেন, এত বড় বাড়ি, এই একটা হাই রাইজ, তার আশপাশে কিন্তু আর কোনো হাই রাইজ নেই। মানে এমন নয় এটা ম্যানহাটনের ছবি দেখছেন, ছেড়ে দিন, নিদেন পক্ষে আমাদের মুম্বাই শহরের ছবি দেখছেন যে পরপর সব হাই রাইজ না, একেবারেই অজ একটা জায়গায় সেখানে এরকম একটি বহুতল খাড়া করে দিয়েছেন জয়ন্ত সিং। তাও পুকুর ছিল, সেই পুকুরের অর্ধেকটা বুঝিয়ে। কিভাবে? পুকুরের অর্ধেকটা বুঝিয়ে কোনো পারমিশনের তোয়াক্কা না করে হোয়াইট হাউস বানিয়ে ফেলেছেন জয়ন্ত সিং। তা কি করছিল পুরসভা? কি করে উঠলো এত বড় একটা পেল্লায় বাড়ি? আমরা পুরসভা চেয়ারম্যান গোপাল সাহাকে প্রশ্নটা করি। আরে তিনিও মেনে নিচ্ছেন এর কোনো নথিপত্র নেই। প্রথম কথা হচ্ছে আমাদের অফিসাররা গিয়েছিলেন, হ্যাঁ, তারা খুঁজি করে দেখছেন, তাহলে ওইখানে ওয়ার্ডে ওই যে এখন যা ইয়ে রয়েছে, কি বলে অ্যাড্রেস, হ্যাঁ, সেই মতো চেক করা হচ্ছে যে এই নামে কোনো ইয়ে নেই, মানে কিছু পাওয়া যাচ্ছে না, মিউটেশনের কিছু পাওয়া যাচ্ছে না, কিছুই পাওয়া যাচ্ছে না। সেকেন্ড থিং, যে নতুন বাড়ি করেছে সেখানেও চেক করে দেখা হলো যে ওই বাড়ির কোনো প্ল্যান নেই, অথবা এখানে আমাদের কোনো প্ল্যানের ইয়ে নেই, সে প্ল্যান ছাড়াই বাড়ি করেছে। বাড়ির কোনো প্ল্যান নেই, কোনো পারমিশন নেই, একটা পুকুর বুঝিয়ে অর্ধেকটার উপরে একটা পেল্লায় বাড়ি খাড়া করে দিতে পারলেন। আচ্ছা, এই বাড়িটা বানাতে আনুমানিক খরচ কত? কলকাতা শহর নয়, আড়িয়াদহ, তাও কত খরচ হতে পারে? 4-5 কোটি অ্যাভারেজ, হয়তো একটু কম বেশি হতেও পারে। কিন্তু জয়ন্তের সোর্সটা কি? কি রোজগার? এরকম একটা বাড়ি তিনি একা বানিয়ে ফেললেন। কি করেন জয়ন্ত? খুব বেশি বয়সও তো নয় যে রিটায়ারমেন্টের সময় হয়ে গিয়েছে, অনেক টাকা জমিয়েছেন জীবনে। জয়ন্তের বাবার একটি খাটাল রয়েছে। খাটাল চালিয়ে, আজকের দিনে খাটাল চালিয়ে এত বড় পেল্লাই বাড়ি বানানো সম্ভব? এটাই তো প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর পেতেই আমি অনন্তর কাছে যাব, আমার ওই এলাকার সহকর্মী প্রতিনিধি। অনন্ত, তুমি তো ওই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছো, হোয়াইট হাউসের সামনে। কি করে উঠলো এত বড় বাড়িটা? এটাই তো প্রিয় প্রশ্ন, যে এত বড় বিলাসবহুল বাড়ি জয়ন্ত করলো কি করে। 1 নম্বর তো ঠিক এত পয়সার ব্যাপার। 2 নম্বর দেখো, বাড়ির সামনে বিলাসবহুল গাড়ি যার দাম 50 লাখ টাকা, 4 চাকা, এবং তার 7 লাখ টাকা দাম হবে বাইকটা। দেখেছো বাইকটা? এই বাইকটা ঢাকা আছে, 7 লাখ টাকা দাম হবে এই বাইকটা। এই যে গাড়িটা দেখছো, এই গাড়িটা কম করে 50 লাখ টাকা দাম হবে, তার উপরে বিলাসবহুল বাড়ি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বাড়ির কোনো কাগজপত্র নেই, এই বাড়ির কোনো মিউটেশন হয়নি, পৌরসভা থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, এমনটাই তো জানাচ্ছেন পৌরপ্রধান গোপাল সাহা। আমার সাথে ফোনে ব্যক্তিগতভাবে তার কথা হয়েছে, তিনি আমাদের টিভি 9কে জানিয়েছেন। আমরা গতকাল বলে এসেছিলাম আমরা এর তদন্ত চাই। তিনি বলছে আমাকে একটু সময় দাও, আমি কি কাগজ আছে না আছে জেনে জানাচ্ছি। উনি আজকে জেনে আমাকে জানালেন যে বাড়ির কোনো মিউটেশন হয়নি, বাড়ির কোনো নকশা হয়নি। নকশা মানে প্ল্যান, যেটা পৌরসভা থেকে অনুমোদিত হয়, অনুমোদিত হওয়ার পর তারপর সে বাড়ি করতে পারে। সাধারণ মানুষ একটা ড্রেন করতে গেলে পৌরসভাকে পারমিশন নিতে হয়। সাধারণ মানুষ একটা বাড়ির পায় না, লোক নাজেহাল হতে হয়, চক্কর কাটতে হয় পুরসভার। সেইখানে এই বিলাসবহুল বাড়ি যার কোনো প্ল্যান জমা পড়েনি,
এই বাড়ি যদি ভেঙেও পড়ে আশপাশে মানুষ মারা যেতে পারে, কেননা কি কোনো প্ল্যান নেই, তো কোনো ইঞ্জিনিয়ারিং স্যাংশন নেই, কোনো প্ল্যানের কোনো তার জমা নেই, কপি নেই, কিভাবে বাড়ি হলো। এই পুকুর পাড় তার কিছুটা অংশ নিয়ে নেওয়া হয়েছে, দেখো দেখাচ্ছি, পুকুরের কিছুটা অংশ দখল করে নিয়েছে, নিয়ে তার বাড়ি করেছে। পুকুর পাড়ের পাশে এরকম বাড়ি, বিলাসবহুল বহুতল বাড়ি করতে গেলে তার আলাদা সয়েল টেস্ট হয়। সেই সয়েল টেস্টেরও তো কাগজ নেই। সেই সয়েল টেস্টের যদি কাগজ থাকতো পৌরসভাকে জমা দিতে হয়, নাহলে এই বাড়ির তার ভবিষ্যৎ কি, সেই বাড়ির তার ফিউচার কি, এই তার তো যে কনস্ট্রাকশান করছে, এত কনস্ট্রাকশান, তার সয়েল টেস্টিংয়ের কাগজ নেই। বিএলআরও কী করলো, গাড়ি তো পর্চা দরকার, পর্চা মিউটেশন না হলে পর্চা বার করা যায় না। তাহলে এই বাড়ি, তাহলে পর্চা কোথায় গেল? মিউটেশন না হলে পর্চা বেরোলো না। তাহলে এখানে যারা সরকারি আধিকারিক আছে, যারা একটা বাড়ি করতে গেলে সাধারণ মানুষ তারা ঝাঁপিয়ে পড়েন, আর এরকম বিলাসবহুল বাড়ি হয়ে গেল, তারা চুপ। কার মাথায় হাত আছে? জায়ন্ত সিং এর। তুমি এই যে গোপাল সাহার সঙ্গে কথা বলেছো, উনি অকপটে বলছেন না না কোনো নথিপত্র নেই, তো ওনার দায় তো সবার আগে। একটা পুরসভা পারমিশনই দিল না, জানলো না তার এলাকায় এরকম প্রাসাদ তৈরি করা যায়, কি করে সম্ভব? দায় নেবেন না উনি? দেখো গোপাল সাহা তো বললেনই যে কোনো পারমিশন নেই। এখন কারোর ভয়তে গোপাল সাহা বলছেন যে কোনো চোখ দিন এদিকে, বা কেউ আছে অঙ্গুলি লেহন, যে যার হাত আছে তার মাথায়, জয়ন্ত সিং, তারপরে পৌরকর্মী যারা দপ্তরে আছে, সংশ্লিষ্ট পৌরকর্মী যারা গোপাল সাহাকে খবর দেবেন, সেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা, পূর্ত বিভাগ যে কর্মী আছে তারা যে সাব ওভারসিয়ার যারা আছে, যারা এগুলো দেখেন, তারা এগুলো দেখেননি না? তাহলেও এটা সম্ভব নয়। অনন্ত, অনেক ধন্যবাদ, তুমি এই ছবিটা আমাদের সামনে তুলে ধরলে। তাহলেও সম্ভব নয়। কর্মীদের ঘাড়ে কটা মাথা, যদি চেয়ারম্যান না জানেন, তারা চেয়ারম্যানকে লুকিয়ে এরকম পারমিশন দিয়ে দেবেন? মানে কেউ চাইলে তাকে বলবেন হ্যাঁ আপনি প্রাসাদ বানিয়ে ফেলুন, চেয়ারম্যান জানবেন না? চেয়ারম্যান এখন বলছেন যে না এর কোনো পারমিশন নেওয়া হয়নি। আরে এখানে আবার উনি জড়িয়ে নেই তো, ওইখানে মানে পুরসভায় আমার নজরানা যায়নি তো, তাই পুরসভার নজর এই প্রাসাদের দিকে পড়েনি, এমনটা হয়নি তো। আমার সঙ্গে কোহিনুর মজুমদার রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। কোহিনুর, বাড়িটার ছবি নিশ্চয়ই আপনিও দেখেছেন, বেশ সুন্দর দেখতে। না, আমি সত্যি কথা বলতে আমি সেরকম কোনো বাড়ি তো এখন পর্যন্ত দেখিনি। মানে আমার সামনে থেকে দেখা হয়নি, আপনারা টিভিতে দেখালেন সেটা থেকেই দেখলাম। বিষয়টা হচ্ছে পৌরসভার ক্ষেত্রে পৌরসভার চেয়ারম্যান, জনপ্রতিনিধি বা কাউন্সিলর, তারা কিন্তু কোনো বাড়ির পারমিশন, প্ল্যান, তারা তো নিজে ইঞ্জিনিয়ার নন, তারা কোনো বাড়ির প্ল্যান বা পারমিশন দিতে পারেন না, বা তারা দেখতে পারেন না। যেটা করে সেটা হচ্ছে যারা পৌরসভার আধিকারিকরা আছে, সেই আধিকারিকরা তারা কিন্তু এই প্ল্যান পারমিশন দেওয়া, মানে যারা ইঞ্জিনিয়ার, যারা টেকনিক্যাল স্টাফ, যারা টেকনিক্যাল অফিসার, তারা দেয়। সেক্ষেত্রে চেয়ারম্যানের কাছে কিন্তু এই সিসি, সই, প্ল্যান ইত্যাদি ইত্যাদি আসে না। সেই চেয়ারগুলো দরকার কি? সব যদি লোন উলফের মতো আলাদা আলাদা সবাই করে নেবেন, চেয়ারম্যানের নজরেই আসে না, তো তাহলে চেয়ারেরই বা দরকার কি? তিনি তো সবার উপরে বসে রয়েছেন, মনিটরিং পাওয়ার তো তার। চেয়ারম্যানের কাজ হচ্ছে পৌর পরিষেবা দেওয়া। এবার পৌর পরিষেবা দেওয়া মানে ধরুন আপনার রাস্তা পরিষ্কার আছে কিনা, আপনার ড্রেন পরিষ্কার আছে কিনা, আলো জ্বলছে কিনা। কিন্তু প্ল্যান বা পারমিশন এটা পূর্বে চেয়ারম্যানদের কাছে যেত। কিন্তু এটা দেখুন, একজন চেয়ারম্যান তো তিনি টেকনিক্যাল স্টাফ নন, বা তিনি ইঞ্জিনিয়ার নাই হতে পারেন, তিনি সিভিল ইঞ্জিনিয়ার নাই হতে পারেন। যিনি ইঞ্জিনিয়ার হন পৌরসভার, তিনি এটা বোঝেন যে কোন বাড়িটার প্ল্যান দিলে ঠিক হবে, কোন বাড়িটার প্ল্যান দিলে ঠিক হবে না। এবার এটা নিয়ে যখন অভিযোগ এসছে, পৌরসভা দেখবে, সেই ইঞ্জিনিয়ারকে ডাকবে, তাকে প্রশ্ন করবে যে কেন এটা দেওয়া হয়েছিল, কিসের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সেটা ইনভেস্টিগেশন হবে। কিন্তু অ্যাজ ইন কোনো জনপ্রতিনিধি, কোনো কাউন্সিলর বা কোনো চেয়ারম্যান বা কোনো মেয়র কিন্তু বাড়ির প্ল্যানের বিষয়ে কোনো জানেন না। না না কোহিনুর, আপনি যে যুক্তিটা দিচ্ছেন এটা টেকনিক্যালি কারেক্ট, যে এর জন্য আলাদা আলাদা লোক থাকে, ঠিক, কিন্তু এরা তো স্বশাসিত নন প্রতিটা লোক, তাদের তো কোথাও রিপোর্ট করতে হয়। চেয়ারম্যান শুধু পরিষেবা দেখবেন এরকম তো নয়, তিনি অ্যাজ এ হোল পুরসভাটা দেখভাল করবেন। সেই পুরসভা বেনিয়ম করছে কিনা তার জন্য আবার কোনো আলাদা মনিটরিং বডি রয়েছে নাকি, যে তো চেয়ারম্যানই করবেন? ডেফিনেটলি, কিন্তু একটা বাড়ি হচ্ছে কোথায়, প্রত্যেকটা বাড়ির প্ল্যান একটা চেয়ারম্যানের পক্ষে, মানে ধরুন একটা আপনি বলছেন চেয়ারম্যানকে ইজিলি চোখে ধুলো দেওয়া সম্ভব, দিয়ে আধিকারিকরা এপাশ ওপাশ ইজিলি করে থাকেন। না না, চেয়ারম্যান তো টেকনিক্যাল স্টাফ নয়। এবার আমি যদি সিভিল ইঞ্জিনিয়ার না হই, আমি তো একটা সিভিল ইঞ্জিনিয়ারকে কোয়েশ্চেন করতে পারি না। ধরুন আমি স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু আমি ডাক্তার নই,
তো আমি যদি কোনো ডাক্তার আমাকে বলে যে এটা করছি, আমি কি স্বাস্থ্যমন্ত্রী হয়ে তার উপর ছড়ি চালাতে পারি? সম্ভব কি কখনো এটা? মানে যাই হোক, এবার আপনার সেটা নিয়ে ঝুঁকি কোনো হচ্ছে কমপ্লেন এসছে, কমপ্লেনের চেয়ারম্যানের কিছু ভিত্তিতে করার হবে। নেই। তাকে ধুলো দেওয়া হয়েছে, তাকে ভুল বোঝালে তিনি তো টেকনিক্যাল লোক নন, তিনি ভুল বুঝে যাবেন। তাহলে চেয়ারম্যান করলেন কি জানেন তো? আপনাদের এই যুক্তিটা বিরোধীরা মানতে নারাজ। তারা বলছেন আসলে এই বাড়িটা যখন অট্টালিকা তৈরি হচ্ছে, সেই অট্টালিকার একটা পোর্শন চলে যাচ্ছে পুরসভায়, তাই পুরসভার চেয়ারম্যান নন টেকনিক্যাল, আপনার ভাষায় কোট আনকোট, হয়ে বসে থাকছেন। কিছুই জানি না, চেয়ারম্যান তো টেকনিক্যাল নয়। সেই তো, এর পিছনে অন্য কোনো টেকনিক জড়িয়ে রয়েছে বলে বিরোধীদের দাবি। তবে এবার আরো কয়েকটা ছবি আমাদের দর্শকদের দেখাতে চাই। ধরুন শেখ সুফিয়ান, তৃণমূলের আরো কয়েকজন নেতা, এরকম পেল্লাই বাড়ি কাদের কাদের আছে সবারটা তো আর নজরে আসে না আমাদের, বা এরকম হইচই হয় না। এই যে সেই জাহাজ বাড়ি শেখ সুফিয়ান, এইবারের নির্বাচনেও মানে 2021-এর নির্বাচনেও মমতা ব্যানার্জির চিফ ইলেকশন এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান, তার সেই বাড়ি। অনুব্রত মণ্ডল একাধিক বাড়ি, অপার তো অপার সম্পত্তি বোলপুরে, এটা অনুব্রত মণ্ডলের যেখানে ফ্ল্যাট সেই বাড়ি দেখছেন আপনারা, প্লাস তার বীরভূমের বাড়ি রয়েছে, মলয় ঘটকের একাধিক বাড়ি, কলকাতা শহরে একাধিক বাড়ি, আসানসোলের কথা ছেড়ে দিন, আরও তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বালু মল্লিক সল্টলেকের বাড়ি তো চোখ ধাঁধানো, হাঁ করে তাকিয়ে থাকার মতো, পেল্লায় পেল্লাই বাড়ি। তবে এরা সবাই নেতা মন্ত্রী হয়ে উঠেছেন, জয়ন্তের নামই জানতাম না আমরা কেউ, একেবারেই লোকাল লিডার, তাঁরও এরকম অট্টালিকা। তবে এখানে চিন্তার বিষয় তৃণমূলের জন্য আরও যে জয়ন্তরা যত সামনে আসছে তত শাসকই শাসককে ভয় পাচ্ছে। কেন বলছি? এই কামারহাটিরই এক প্রাক্তন কাউন্সিলর, তিনি জয়ন্তের ভয়ে সিটিয়ে রয়েছেন। আবার মদন মিত্র বলেছেন নিজে তিনি গুলি খাওয়ার ভয় পাচ্ছেন। সৌগত রায় আজকে সকালে TV9 বাংলাকে বলেছেন মঙ্গলবার গভীর রাতে তার কাছে হুমকি ফোন আসে, জয়ন্তকে ছেড়ে না দিলে গুলি করা হবে। আর ফিরহাদ হাকিম তো কবেই বলে রেখেছেন। পরপর শুনুন শাসকের ভয় কেমন। ওই যে বলেছিলাম নেত্রীর কাছে গিয়ে অভিযোগ জানাবো, এই খবরটা কোনোভাবে কেউ ফাঁস করেছিল, সেই খবরের ভিত্তিতে কেউ হয়তো আমার বাড়িতে আমাকে ভয় দেখাতে পাঠিয়েছিল। সেই মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, উনি সব শুনেছিলেন। দেখুন উনি ব্যস্ত মানুষ, উনি শুনে উনি গাড়িতে উঠতে উঠতে সামনেই ববি হাকিম ছিলেন, ওনাদেরকে বললেন কামারহাটির কাউন্সিলররা এসছে, ওদের বক্তব্য শুনে তোমরা যথাযথ ব্যবস্থা নাও। সব কিছু জানালাম, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত আমরা কেউ সুবিচার পাইনি। আমি হুমকি ফোন পেয়েছিলাম গত পরশুদিন রাত্রে ওই রাত্রি 3টের সময় ফোন করে বলল জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করে দেওয়া হবে, আমি যদি আড়িয়াদ হয়ে যাই তাহলে গুলি করবে। তাকে এখনও ট্রেস করা যায়নি। আমি পুলিশ কমিশনারকে বলেছি যাতে ওরা ট্র্যাক করে। আমরাও তো ফ্যামিলি নিয়ে থাকি, যদি কালকে আমাদের উপর একটা বিপদ আসে, সুতরাং এটা পুলিশকে দৃঢ়ভাবে দেখা, মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত কঠোর। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই আমরা আছি। আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি মমতা ব্যানার্জি রাজত্ব থাকতে থাকতেই যেন আমরা মরে যাই, কারণ তারপর মমতা ব্যানার্জি না থাকলে আমাদেরও পিটিয়ে মারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তার রাজনৈতিক, যাই হোক অভিষেক তখন ছোট, আস্তে আস্তে এখনও তো দায়িত্বে আসেনি, ভবিষ্যতের কথা তো এখন বলে লাভ নেই, যেটা বাস্তব প্রেজেন্ট কথা তাকে নিয়েই বলছি আমি। আমার তো ভয় লাগে এই গুন্ডাদের বিরুদ্ধে মুখ করতে গিয়ে একদিন আমাদেরই উপর গণপিটুনি হয়ে যাবে। প্রদীপ্তর সঙ্গে কথা বলবো এ নিয়ে, আমার সহকর্মী। প্রদীপ্ত, কি হলো বলো তো? একের পর এক শাসক নেতা মন্ত্রীরা ভয় পেতে শুরু করলেন। দেখো, রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, যেটা বেশ কিছুদিন ধরে নয় বেশ কয়েক বছর ধরে বিরোধীরা অভিযোগ করছেন, তাতে কি আদতে শিলমোহর দিয়ে দিলেন না সৌগতবাবু থেকে মদন মিত্র, ফিরহাদ হাকিমরা? তার কারণ রাজ্যের এরকম গুরুত্বপূর্ণ মুখ হিসাবে যারা পরিচিত তারা হুমকি ফোন পাচ্ছেন, তারা আশঙ্কা করছেন, তারা কেউ বলছেন ক্ষমতা থেকে চলে গেলে গণপিটুনিতে মারা যেতে হতে পারে। তাহলে রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা করছেনটা কি? আর রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রে তারা কি আদতে কোথাও মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা তৈরি করে ফেললেন না তো? তার কারণ রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু মুখ্যমন্ত্রী। সৌগতবাবু তাকে হুমকি ফোন দেওয়া করা হচ্ছে, পুলিশ কমিশনারকে তিনি বলছেন 2 দিন হয়ে গেল ট্রেস পাওয়া যাচ্ছে না, মদন মিত্র গণপিটুনির আশঙ্কা করছেন। অর্থাৎ কোথাও গিয়ে বিরোধীরা যে অভিযোগ করছেন সেটা কিন্তু শাসক কোথাও বিরোধীদের হাতে অস্ত্র কোথাও তুলে দিচ্ছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি
অবনতি নিয়ে, সেটা গণপিটুনি হতে পারে, সেটা হুমকি ফোন হতে পারে, অথবা ফিরহাদ হাকিম যে কথা বলছিলেন, তিনি যে কথা বলছিলেন তা হলো কলকাতাতে যে একের পর এক ঘটনা ঘটছিল, বৃদ্ধদের ওপরে হামলা, প্রবীণ নাগরিকদের ওপরে হামলা, সেখান থেকে তিনি আশঙ্কার কথা বলছেন। মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপের কথা বলছেন ফিরহাদ হাকিম বটে, কিন্তু সেই পদক্ষেপ কোথায়? যদি পদক্ষেপ হতো তাহলে নিশ্চয়ই এই ধরনের ফোনগুলো কারোর কোথাও আসতো না। একদম প্রদীপ্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আমি শুধু আরেকটু অ্যাডিশন করতে চাই, বাঁশবেড়িয়ার এক কাউন্সিলর তিনিও ভয় পাচ্ছেন, একবার শুনিয়ে নিন। মুখ্যমন্ত্রী বলেছেন একটা কাককে মেরে তাড়িয়ে দিতে হবে, অন্য কাকেরা যাতে ভয় পায়। আমরা ঠিক সেই পদ্ধতিতে চলছি। গত এক সপ্তাহ ধরে সেই অংশ, তাদের একটা অংশ আবার জেল থেকে বেরিয়েছে এবং আমার প্রাণহানির আশঙ্কা করার জন্য একটা পরিকল্পনা করছে। নতুন করে কি প্রাণহানির আশঙ্কা হচ্ছে? একদম। হাইকোর্টে 4-5টা উকিল দিয়ে বেল করিয়ে নিয়ে আসাটা আমার তো আরো বড় আশঙ্কা দেখছি। গত 8 দিন আগে এটা হয়েছে। তাহলে কে ফান্ডিং করছে হাইকোর্ট থেকে বেল করিয়ে নেওয়ার জন্য? আচ্ছা, শাসক যদি এত ভয় পায় তাহলে আমরা কোথায় যাব? কোহিনূর? না, ভয় পাওয়ার কিছু নেই। যদি কোনো কেউ আশঙ্কা করেছেন, কাউকে যদি কেউ ধমকেছে বা কোনো ধমকি ফোন বা থ্রেট কল এসেছে, সেটা পুলিশ প্রশাসনকে জানিয়েছে। উত্তর এখানে যাচ্ছে রাস্তায় মর্নিং ওয়াক করতে গিয়ে গুলি খেতে হয় না, এখানে পুলিশের সামনে কেউ গুলি করে দিয়ে পালিয়ে যাওয়া যায় না, এখানে এটা হয় না। এখানে যদি কেউ চিৎকার চাটকা, আপনারা দেখেছেন বিহারের জেল থেকে ফোন করা হয়েছে, ধমকি ফোন আসছে, তারপর পরবর্তীকালে পুলিশ অ্যারেস্ট করেছে। আপনাদের নেতারাই যা বলছেন আপনারা নিজেদের কন্ট্রাডিক্ট করছেন। আইন শৃঙ্খলা দারুণ বোঝাতে চাইছেন, আবার বলছেন আমরা হুমকি পাই, আমরা গুলির ভয় পাই, আমরা পরিবার নিয়ে থাকতে নিরাপদ বোধ করি না। আরে বাবা, আমরা তো গুলির ভয় কি আপনি পান না? গুলির ভয় পৃথিবীতে 600 কেন পাবো? সবাই তো গুলির খুব সামনে নয়। এবার সেখানে যদি কেউ পড়ে থাকে এরকম কিছু, সেখানে অ্যাকশন হচ্ছে কিনা, এইগুলো তো বাইরের রাজ্য থেকে অনেকে করে। আমরা তো দেখলাম, আপনারাই দেখিয়েছিলেন যে বিহারের জেল থেকে, ডবল ইঞ্জিন সরকারের জেল থেকে ফোন করছে, জেলের মধ্যে ফোন ইউজ করে থ্রেট করছে। তো এইগুলো উগ্রধমকি আসছে, এরকম হয়। কিন্তু বাংলায় তো দেখেননি যে যা মর্নিং ওয়াক করছে তাকে গুলি করে দিয়ে পালিয়ে যাচ্ছে, এরকম দৃশ্য তো বাংলায় দেখতে হয়নি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থ্রেট পেতেই পারে। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা তারা সবসময় লোকাল 2-4টে গুন্ডা ফুন্ডার বিরুদ্ধে লড়াই করেন, তাই জন্য তারা থ্রেট পেয়েছেন। পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। কোহিনূর, আপনি সঙ্গে থাকুন। বিরোধীরা মোটেই মানছে না এই যুক্তি। তারা বলছে আরে এই নেতা মন্ত্রীরাই তো মাথায় হাত দিয়ে এদের পোষেন, এদের বাড়ান, গ্রোয়িং বেবি করে তোলেন জায়ান্টদের, জেসিবিদের, আবার নিজেরাই ভয় পান। এ কেমন ব্যাপার? আসলে এখন বিপদ বুঝে নিজেরা একটু দূরে যেতে চাইছেন, যে আমরাই তো ভীত, আমরাই সেফ নই। আসলে ওয়েল কানেক্টেড বলছে বিরোধীরা। তবে এর মধ্যেই সিদ্দিকুল্লাহ, তৃণমূলের আর এক নেতা মন্ত্রী, তিনি আবার একটু বেসুরো গিয়ে ফেলেছেন। তিনি বলছেন 21শে জুলাই যাওয়ার জন্য সব নেতা মন্ত্রীরা বাস পাচ্ছে, তাকে বাস দেওয়া হচ্ছে না, BUS। কি অভিযোগ শুনবো। একটি অভিযোগ করছি, সেটা কি, বাসের ব্যাপারে যে যার যত ঘনিষ্ঠ সে বেশি পায়, আর যার ঘনিষ্ঠতা কম সে বাস কম পায়। আমাকে শুনতে হচ্ছে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। মুকেশজি আসেন বাংলার ডাকে, আমন্ত্রণে, তাই সবাই যাচ্ছে। বাট আমি হয়তো যেতে পারতাম না, কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার, সেই জন্যই আমি যাচ্ছি। আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, রাজনৈতিক কথা হবে, কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর। এবং শারদজির বাড়িতেও যাব, শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, একটা 4টে আছে, একটা 5টা আছে। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে, ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে, এখনও ঠিক হয়নি কখন পৌঁছবে না পৌঁছবে। আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশুদিন ফিরে চলে আসবো। এই পর্যন্ত। আমি আপনাদের একটা কথা বলি, কয়েকটা টিভি চ্যানেল খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় M স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। M স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না। বাংলা কেন, দেশেরও নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল, যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল, আই এম সরি টু সে,
এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে, রানীবাদে একজন মারা গেছে, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়েছি, নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি, সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল। তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি। গত পরশুদিন একটা দেখুন, এতগুলো ইলেকশন হয়ে গেল, এতগুলো বুথ, মাত্র একটা বুথের একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারাক্ষণ কাল 24 ঘন্টা ধরে দেখিয়ে গেছে। আর কোনো খবর নেই, একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়, সেটাও মানুষ নয়। আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই কান নেই, দেখতে পায় না। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে, প্ররোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছেন, ভুল বোঝাচ্ছে, আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ক্রস চেক করার থাকলে, নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এমনকি পুলিশ যখন বলছে, ইনফরমেশন দিচ্ছে, তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না, জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে। কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে, সিবিআই রেড করবে, ইডি রেড করবে। এটা দীর্ঘদিন চলতে পারে না। এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন। এরপর যদি আবেদনে কান না হয়, তখন আমি আইনের পথ দেখব। সরি, এটা আমায় বলতে আমি বাধ্য হলাম, তার কারণ ইলেকশনটাকে সামনে রেখেই নিউজ 18-এর এই প্ল্যানটা ছিল, এবং ইলেকশনটাকে ড্যামেজ করবার জন্য এবিপি আনন্দের এই প্ল্যানটা ছিল। আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না, নাম করলে কষ্ট লাগে, তাদের পাবলিসিটি হয়। আমি সরি, আমি তাদের বলতে চাই না। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে। আমার টাইম হয়ে গেছে, তাই আমি যাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি চাই উল্টোরথ এবং মহরম সব কিছু শান্তিপূর্ণভাবে হোক, যাতে কোনো অসুবিধে না হয়। এটা সব না, আজকে আমি আর কোশ্চেনের উত্তর দিতে পারছি না, বিকজ আই এম লেট নাও। দিদি ওই কোশ্চেনটা একটু হিন্দিতে দিদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যেতে যেতে অনেক কথা বলে গেলেন। মূলত মিডিয়াকে তিনি কাঠগড়ায় দাঁড় করালেন এবং মমতা ব্যানার্জি জয়ন্ত সিং এর ঘটনার কথা স্বীকার করেও বললেন ঘটনা ঘটেছে কিন্তু অর্জুন সিং এর আমলে। মমতা ব্যানার্জি দায় নিতে চাইলেন না, অর্থাৎ তৃণমূলের লাইনটা পরিষ্কার করলেন দলনেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যে ঘটনাগুলোর কোনোটার দায় তৃণমূলের নয়। যদিও এই নেতারা তৃণমূলী, যদিও জেসিবি তৃণমূল ঘনিষ্ঠ, জয়ন্ত সিং নিজে তৃণমূল করেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সায়ন্ত। খুব স্পষ্টভাবে ঘটনা ঘটেছে কিন্তু আমাদের কোনো দায় নেই, গা বাঁচানোর প্রক্রিয়া। একদমই, দেখো এটা তো গা বাঁচানোরই প্রক্রিয়া। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তৃণমূল সুপ্রিমো, সেই জায়গায় দাঁড়িয়ে জয়ন্ত সিং এবং তার যে অনুগামীরা রয়েছে তারা যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা কিন্তু দায় অস্বীকার করতে পারছেন না। গতকাল এবং দুদিন ধরে মুখপাত্ররা কিন্তু একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে বলছেন যে এটা 2021 সালের ঘটনা। 2021 সালে কোন সরকার এই রাজ্যে ছিল? এবং যেখানকার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংয়ের কথা বললেন। কামারহাটি কিন্তু ব্যারাকপুর লোকসভার মধ্যে নয়, কামারহাটি দমদম লোকসভার মধ্যে।
তাহলে অর্জুন সিং এর বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপির তিনি ক্যান্ডিডেট হয়েছিল সেই জন্য তিনি তুলে আনলেন? যখন অর্জুন সিং তৃণমূলে ছিলেন, অর্থাৎ বিজেপি হওয়ার আগে তৃণমূলে ছিলেন এবং বিজেপি এমপি হওয়ার পর তৃণমূলে গেলেন, সেই সময়কার কথা উল্লেখ করছেন না। অর্থাৎ তিনি কিন্তু পরতে পরতে রাজনীতিটাকেই টেনে আনলেন নিজের দলের, অর্থাৎ নিজের দলের যারা জয়ন্ত সিং বা যাদের অনুগামী বা তাদেরকে যারা মাথায় হাত দিয়ে বড় করে তুলেছে তাদের কথা, তাদের বিষয়টিকে সম্পূর্ণ এড়িয়ে গেলেন। অর্থাৎ অনুগামী তাদের যারা করেছে তারাও তৃণমূলের একদম ছত্রছায়ায় বেড়ে উঠেছে, অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টেনে আনছে, অন্যান্য দলকে টেনে আনছেন। এদের শাস্তি দেওয়ার কথা কিন্তু একবারও বলছেন না। পুলিশ প্রশাসনের কেন ঘুম ভাঙলো না সেই সময় সেটাও বলছেন না, শুধু তিনি রাজনীতির কথা বলছেন। অর্থাৎ তিনি তৃণমূল সুপ্রিমো হিসেবে নিজের দাবিটা পেশ করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই দলীয় লাইন সায়ন্ত, এটাই দলীয় লাইন। আমরা গতকাল থেকে যে কথা বলছি, নেতারা যেই দেখছেন বিপদ, এক মঞ্চে সবাই মিলে বসে একে অন্যকে গলাগলি করে সম্বোধনা দিচ্ছি, তখনই আমরা জানি না আমি নিজে চিন্তিত, আমি গুলি খেতে পারি, দূরত্ব বাড়াচ্ছেন। এটা যে দলের লাইনটা আজ প্রমাণ হলো মমতা ব্যানার্জির কথায়, সুপ্রিমোর কথায়। তৃণমূলের কোনো দায় নেই। আর রাইটলি পয়েন্ট আউট করেছো সায়ন্ত যে ওটা তো দমদম লোকসভা কেন্দ্র, হঠাৎ অর্জুন সিং ওই লোকসভা কেন্দ্রে এলেন কি করে? সায়ন্ত মানে এটা হচ্ছে খুব ক্লিয়ার লাইন, কিন্তু এতে তো পরোক্ষে জয়ন্তরা প্রশ্রয় পাচ্ছে। একদমই প্রশ্রয় তো পাচ্ছে, আর প্রশ্রয় পাচ্ছে বলে কিন্তু তৃণমূলের যারা এমএলএ এমপি তাদের গলায় আতঙ্কের সুর শোনা যাচ্ছে। কিছুদিন আগে ফিরহাদ হাকিমের গলায় আতঙ্কের সুর শোনা গেল, দুদিন আগে মদন মিত্রের গলায় আতঙ্কের সুর শোনা গেল, আবার সৌগত রায়কে তাকেও খুনের হুমকি দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা বিরোধীর অভিযোগ, যারা তৃণমূলের ছত্রছায়ায় বেড়ে উঠছে, তাদের মাথার উপর থেকে যখন তৃণমূলের নেতামন্ত্রীদের হাত সরে যাচ্ছে তখন তারাই খুনের হুমকি দিচ্ছে। অর্থাৎ কোথাও ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করা হচ্ছে কিন্তু তৃণমূলের ছত্রছায়াতেই, এমনই অভিযোগ বিরোধীদের। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার আসবো তোমার কাছে। আমরা অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, তবে তার আগে বিজেপির মুখপাত্র এবং বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। জয়ন্ত সিং এর ঘটনা 2021-এর ঘটনা, তখন এমপি ছিলেন অর্জুন সিং, স্পষ্ট বলেন মমতা ব্যানার্জি তার আমলের ঘটনা, দায় নেই তৃণমূলের। আইন শৃঙ্খলা দেখবার দায়িত্ব কার? বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধি না রাজ্যের মুখ্যমন্ত্রী? ওই সময় রাজ্যের পুলিশ মন্ত্রী কে ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় না অর্জুন সিং? আগে এই প্রশ্নের সমাধান করুন, বাদ বাকি উত্তরটা অর্জুন সিং দিয়ে দেবেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি শ্রমিক বাবু যে এই কামারহাটি দমদম পুরসভার দমদম লোকসভার অন্তর্গত, ব্যারাকপুরের নয়। অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ ছিলেন। তো অর্জুন সিং এর আধিপত্য তো চারিদিকে আছে, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রশ্নটা অর্জুন সিং এর সঙ্গে কার ঘটনা নয়, প্রশ্ন হলো এটা সম্পূর্ণভাবে তৃণমূলের কাজ, তৃণমূলের কারণেই আজকে এই অবস্থায় এসে পৌঁছচ্ছে। সুতরাং পরিস্থিতি যেখানে আছে সেখানেই আছে। তৃণমূল এটা করছে কেন মনে হয় আপনার? তৃণমূল জনভিত্তি হারিয়ে পড়েছে, তৃণমূল মানুষের সঙ্গে আর নেই। তৃণমূলের ভিত্তি হচ্ছে বোমা, সন্ত্রাস হলো ভবিষ্যৎ, এটাই একমাত্র কারণ। শ্রমিকবাবু ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন সবটাই তৃণমূল করছে, আসলে তৃণমূল বিপদ বুঝেই এই পথ ধরে এগোতে চাইছে। সত্যি মমতা ব্যানার্জি যা বললেন তার মানে এটাই দলের লাইন। গতকালের ছবি যে আমরা সারা দিন ধরে দেখালাম, এক মঞ্চে গলাগলি করে বসে রয়েছেন জয়ন্ত সিং, মদন মিত্র ছেলে বলছেন এই কামারহাটিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন জয়ন্ত সিং, তাকে সংবর্ধনা দেওয়া হোক। এতে কি আর শাসক স্বস্তিতে থাকতে পারে? একটা তো স্ট্যান্ড নিতে হবে। তাহলে তৃণমূলের স্ট্যান্ড দূরত্ব তৈরি করো, তা বলে ভুল তথ্যের উপর ভিত্তি করে অর্জুন সিং এর ঘাড়ে দায় চাপিয়ে। এই প্রশ্নের সঙ্গে শেষ করছে নিউজ এট 2, সঙ্গে থাকুন।